আমরা কাজটা শুরু করেছিলাম এবং আমরা দেখেছি যে স্টেপ গুলো দেখেছি যে একটা রুট লোকাস কিভাবে প্লট করতে হয়। আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব এবং আমরা দেখাবো যে রুট লোকাসটা কিভাবে প্লটিং হচ্ছে। আমরা যখন একটা সিস্টেম বলি কে divided by s into s plus 2 s square plus 6s plus 25। তো প্রথমে যেটা বের করতে হবে যে রুট লোকাসটা স্টার্ট হবে কোথা থেকে। আমরা যেটা বলেছিলাম একটা রুট লোকাস স্টার্ট হবে হলো ওপেন লুপ পোল থেকে। ওপেন লুপ পোল বের করার জন্য আমরা বলেছিলাম যে ডিনোমিনেটরে যা থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরতে হবে। 0 ধরে s এর যে মানগুলো বের হবে s স্কয়ার প্লাস 6s প্লাস 25 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে s ইকুয়াল টু একটা ভেরিয়েবল হলো 0, s ইকুয়াল টু একটা ভেরিয়েবল হলো -2, আর পরের যে টার্মটা আছে এই টার্মটা এখান থেকে s এর আবার দুটো মান হবে, একটা নামকরণ করি s1 s2। এই দুটো থেকে যেটা বের হবে সেটা নাম আমরা একটা বলি s3 একটা বলি s4। সো এখান থেকে s3 ইকুয়াল টু বের হবে হলো -3 প্লাস j4, আর এটা হলো -3 মাইনাস j4। এই উদাহরণটা একটা আইডিয়াল উদাহরণ এই কারণে যেখানে রিয়াল অ্যাক্সিস পোল আছে এবং কমপ্লেক্স কনজুগেট পোলস আছে। তার মানে এই রুট লোকাসটা এই সিস্টেমের জন্য স্টার্ট হবে 4টা পয়েন্ট থেকে। একটা হলো 0, একটা হলো -2, একটা হলো -3 প্লাস j4, একটা হলো -3 মাইনাস j4। এরপরে এই 4টা পয়েন্ট থেকে শুরু হবে, তার মানে রুট লসি হবে 4টা, নাম্বার অফ রুট লসি হবে 4। কারণ হচ্ছে এখানে নাম্বার অফ পোল আছে হলো 4টা, একটা দুইটা আর এখান থেকে দুইটা, হলো 4টা 4। নাম্বার অফ 0 মানে হচ্ছে এখানে যদি s দিয়ে কোনো টার্ম নেই, s সংবলিত কোনো টার্ম নেই, সুতরাং তাহলে নাম্বার অফ জিরোস হলো 0, তাহলে নাম্বার অফ রুট লসি হবে হলো 4। এখন এখানে দুইটা বিষয় আছে, এখানে একটা হলো আমার রিয়াল অ্যাক্সিসের পোল আছে, আবার হচ্ছে কি আমার কমপ্লেক্স পোলও আছে। এখানে আসলে সেক্ষেত্রে আমার দুটোই বের করতে হবে। তো যদি রিয়াল অ্যাক্সিসে পোল থাকে আমরা বলেছিলাম যে আমাদের প্রথম হবে হলো যে অ্যাসিম্পটটস, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস, অ্যাঙ্গেল অফ ASY MPTOTES। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস আমরা বের করার জন্য যে আমরা ইকুয়েশনটা দেখেছিলাম সেটা হলো phi equal to 2k plus 1 divided by p minus z into 180 degree। এখানে k এর মান আমরা বলেছিলাম 0 থেকে স্টার্ট হবে এবং বাড়তে থাকবে, সেটা নাম্বার অফ পোলের উপর নির্ভর করবে k এর মান কত হবে। k এর মান যেটা এখানে 4টা পোল আছে তাহলে 0 1 2 3, এই 4টা মানের জন্য phi এর মান বের করতে হবে। তো প্রথমে যদি আমি বলি যে phi1 সমান সমান 2 into 0 plus 1 divided by 4 minus 0 into 180। এটা করলে আমার বের হবে হলো 45 ডিগ্রি। ঠিক একইভাবে phi2 phi3 phi4
এটা আবার বের করলে এটা বের হলো 135 ডিগ্রি, তারপরে হচ্ছে কি যে 225 ডিগ্রি, 315, এই চারটা মান বেরোবে। এরপরে আমাদের অ্যাঙ্গেল অফ অ্যাসেম্পটস বের করার পরে আমাদের লাগবে হলো সেন্টার অফ সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড বের করার জন্য আমরা বলেছিলাম যে সিগমা এ ইকুয়াল টু sum of poles minus sum of zeros divided by p minus z। তো সাম অফ পোল যদি করি, পোল আমার একটা আছে হলো প্রথমে আমি দেখেছিলাম 0 তে, তারপর একটা ছিল -2 তে, তারপরে ছিল মানে -3 + 4 তে ছিল, আর -3 - 4 তে ছিল, তাই না? তো -3 + j4 -3 - j4, আর যেহেতু 0 নেই কোনো, সো সাম অফ 0 is equal to 0 divided by নাম্বার অফ পোল মাইনাস নাম্বার অফ 0। এটা ইকুয়াল টু যদি আমি বের করি তাহলে এটা আমাদের বের হবে -2। তারপর সেন্টার অফ অ্যাসেম্পটসটা হবে হলো আমার -2, সিগমা এ ইকুয়াল টু -2। এরপরে আমাদের যেটা বের করতে হবে, যেহেতু দুটো রিয়েল পোল ছিল, সেই রিয়েল পোলগুলোর জন্য আমরা অ্যাঙ্গেল অফ অ্যাসেম্পটস এবং সেন্ট্রয়েড অফ অ্যাসেম্পটস দরকার, সেটা আমরা বের করছি। এরপরে আমাদের যেটা বের করতে হবে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আমরা বলেছিলাম যে 1 প্লাস g of s into h of s equal to 0, প্লাস বা মাইনাস, যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে এটা প্লাস হবে। এটা ধরে এরপরে ডিকে বাই ডিএস ইকুয়াল টু 0 ধরে তারপরে রাউটস হারভিস ক্রাইটেরিয়া থেকে এখন 1 প্লাস জি অফ এস এইচ অফ এস, এখানে এই সিস্টেমটা আছে ইউনিটি ফিডব্যাকের জন্য, সো এইচ অফ এস ইকুয়াল টু এখানে হলো 1। এখন আমি যদি এই মানগুলো বসাই, এখানে 1 প্লাস g of s সমান সমান k divided by s into s plus 2 s square plus 6x plus 25 into 1 equal to 0। এটাকে যদি এখন আমরা ওভারঅল ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে k plus s to the power 4 plus 8s cube plus 37s square plus 50s equal to 0। এখন আমি যদি এটাকে বাম পাশে রাখি তাহলে আমার দ্বারাই হলো s to the power 4 plus 8s cube plus 37s square plus 50s equal to 0। এরপরে ডিকে বাই ডিএস বের করতে হবে। ডিকে বাই ডিএস ইকুয়াল টু কত হবে, মাইনাসটা সামনে থাকলো 4 এস কিউব প্লাস 3 8 24 24 এস স্কয়ার 24 এস স্কয়ার প্লাস 37 গুণ 74 74 এস প্লাস 50। এখন আমরা বলেছিলাম যে ডিকে বাই ডিএস ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ধরতে হবে 0। তো 0 ধরে এখান থেকে
এস এর মানটা বের করতে হবে, এস এর মান। যেহেতু এখানে এস এর মান কয়টা বেরোবে, এখান থেকে এস এর মান বেরোবে হলো এস কিউব, যেহেতু তিনটা মান বেরোবে, s1 s2 s3, তিনটা মান বেরোবে। এখন এই তিনটা মানের মধ্যে আমাদের যে কোনো একটা মান সিলেক্ট করতে হবে। সে মানটা কোনটা হবে সেটা নির্ভর করবে হলো কোন দুটো পোল রয়েছে আমার হাতে। আমার হাতে রয়েছে হলো একটা হলো 0, একটা হলো -2, আর বাকি দুটো ছিল কমপ্লেক্স পোল। বাকিগুলো নিয়ে আমার এখানে চিন্তা নাই, কেননা ব্রেকআপ পয়েন্টটা শুধুমাত্র রিয়াল যে পোলগুলো আছে তাদের মাঝখানেই হবে। তো রিয়াল পোল আমার হাতে আছে হচ্ছে 0 আর হলো -2। আমি যদি এখানে ড্র করি, একটা 0-তে আছে, একটা হলো -2-তে আছে, -2। তো ব্রেকআপ পয়েন্টটা এই দুজনের মাঝখানে কোথাও হবে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এই দুজনের মধ্যে এই যে এই জায়গাটুকুর মধ্যে হবে। এখান থেকে s1 s2 s3 এর মান, যার মানটা এই 0 থেকে -2 এর মধ্যে হবে, যে মানটা, সেটাই হবে ব্রেকআপ পয়েন্ট। আর বাকি মানগুলো এগুলো অন্য মান বেরোবে, মানে এর মধ্যে হবে না। তো সেগুলো হচ্ছে যে নট অ্যাকসেপ্টেড। আমরা এখান থেকে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট যদি আমরা এখানে যে মানগুলো বের হবে তার মধ্যে থেকে যেটা আসলে বের হবে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট s ইকুয়াল টু, এটা অ্যান্সার হবে -0.8981, 0 থেকে -2 এর মধ্যে, এটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। এখন এই যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট যখন হয়ে গেল, এই ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা ইমাজিনারি এই যে বের হলো এগুলো, সেটা ইমাজিনারি অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে? ইমাজিনারি অ্যাক্সিস ইন্টারসেকশন যদি বলি আমি, ইন্টারসেকশন, সেটা আমরা গতদিন আলোচনা করেছি যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা বেরোলো সেটাকে রাউথ-হারোইজ টেবিলে বসাতে হবে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমাদের যেটা ছিল s⁴, আমি একবারে লিখছি, s⁴ প্লাস 8 ss কিউব, 8 ss কিউব প্লাস 37 s স্কয়ার প্লাস 50s প্লাস k ইকুয়াল টু 0। এখানে যদি আমি আমার রাউথ-হারোইজে আমি টেবিলে যদি বসাই, s4 s⁴ s স্কয়ার s1 s0। সো টেবিলের প্রথমে হবে হলো, যেহেতু s⁴ এর আগে কিছু ডাইমেনশন 1 আছে, 1, সো 1, তারপরে হবে হলো 37, 1 37, তারপরে হবে হলো k। তারপরে s কিউবের জন্য, s কিউবের সাথে প্রথমে 8 আছে, 8 এর পরে হবে 50, এরপরে যেহেতু কিছু নেই এরপরে এটা 0 হবে। এরপরে আমরা আগে রাউথ-হারোইজ টেবিল ক্রাইটেরিয়াতে দেখেছি ডিটারমিনেন্ট বের করে কিভাবে পরবর্তী মানগুলো বের করা যায়। সো আমরা যদি এখানে মান বের করি তাহলে এটা আমাদের 30.75 হবে। s⁴ এর 1537 minus 8k divided by 30.75, এরপরে হচ্ছে নিচেরটা হলো k। এখন আমরা বলেছিলাম যে দেখতে হবে আমাদের যে এখানে k এর কোন মানের জন্য এই টার্মটা ইকুয়াল টু 0 হবে। সো সহজ কথা, আমরা এটা ইকুয়াল টু যদি 0 বসাই, 0 বসালে আমার এখান থেকে k এর যে মানটা বের হবে, k এর মান বের হবে 192.18। তার মানে এই মানের জন্য, k এর এই মানের জন্য আমার এই অক্সিলারি এই s⁴ এই টার্মটাতে এটা এই রোটা 0 হয়। আমরা বলেছিলাম যে এই k এর মান দিয়ে একটা অক্সিলারি ইকুয়েশন তৈরি করতে হবে। অক্সিলারি ইকুয়েশন উপরের যে কোনো দুটো দিয়ে করা যেতে পারে বা এটা দিয়েও করা যেতে পারে, কিন্তু তার মধ্যে অবশ্যই k টা থাকা লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে k টা, মানে এখানে
রয়েছে হলো এখানে একটা টার্ম আসবে, এখান থেকে বাদ করলে এখানে একটা কে আসবে, 15 পরে এই ক্যালকুলেশনটা করলে এখানে কে আসবে। আমার হাতে এখানে মোট হচ্ছে দুটোতে কে রয়েছে, একটা s⁴ এর টার্ম, একটা s² এর টার্ম। আমি যে কোনোটাতে অ্যাপ্লাই করতে পারি। তো ডেফিনেটলি এইটাতে যদি আমি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে কি যে আমার একটা 4th অর্ডারের ইয়ে থেকে তৈরি হচ্ছে। আর এটা যদি আমি নিই, এটা আমার হচ্ছে একটা 2nd অর্ডার সিস্টেম থেকে তৈরি হচ্ছে, যেখানে আমার নাম্বার অফ ভ্যারিয়েবলস কম। আমি সহজেই এটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি। এখান থেকে আমি যেটা অক্সিলারি ইকুয়েশন যেটা আমি লিখতে পারি 30.75। এই 30.75 টা যেহেতু s² থেকে আসছে, সো s² প্লাস k ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি যদি k এর মান বের করি, এখানে k এর মান আমার সরি k বলছি, k এর মান তো আমি এখানে বসাবো। k এর মান আমি এখানে 192.18, সো k এর মান আমি এটা যদি কেটে দিই 192.18 যদি বসাই এখানে, সো এখান থেকে আমার s এর মান বের হবে হলো প্লাস মাইনাস j 2.5, প্লাস মাইনাস j 2.5। সো এইটাই হলো যে ইমাজিনারি অ্যাক্সিস কে। এটা হলো আমি SB লিখছি, এই কারণে ধরলাম আমি ব্রেক আই পয়েন্ট। আর এর পরেরটা আমি এখানে S ইমাজিনারি লিখছি, তার মানে এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা প্লাস মাইনাস j 2.5 বিলন। আমার দুটো এখানে ইয়ে ছিল, রিয়াল অ্যাক্সিস পোল ছিল। এই দুটোর জন্যই আমরা হচ্ছে যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট আমার তৈরি হয়েছে, এবং এই ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থেকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করতে পারে সেটা আমরা হচ্ছে যে আবার বের করলাম। এখন আমরা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে আবার একটা কমপ্লেক্স পোল আছে, দুটো কমপ্লেক্স পোল, সুতরাং কমপ্লেক্স পোল থাকলে আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেল অফ ডিপারচার, অ্যাঙ্গেল অফ ডিপারচার, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যারিভাল, অ্যাঙ্গেল অফ অ্যারিভাল, এই দুটো বের করতে হবে। সো অ্যাঙ্গেল অফ ডিপারচারের জন্য আমরা দেখিয়েছিলাম এর আগের দিন, ঠিক একইভাবে ওই পদ্ধতি ব্যবহার করে আমরা যদি বের করি আর কি, অ্যাঙ্গেল অফ ডিপারচার φd ইকুয়াল টু 180 মাইনাস এই অ্যাঙ্গেল অফ ডিপারচারটা অনেকের ক্ষেত্রে সামান্য কিছু কম বেশি হতে পারে, কেননা এটা অনেকের নিজস্ব ড্রয়িং পদ্ধতি দ্বারা করতে হয়। তো সেক্ষেত্রে হয়তো অনেক কম বেশি হয় না, সামান্য কিছু হয়তো ডেভিয়েট করতে পারে। যেমন যেই বের করুক না কেন, এই 90টা সবার জন্যই থাকবে, এই 180 সবার জন্য থাকবে, এই 104 এবং হচ্ছে 127 এটা হয়তো একটু কম বেশি হতে পারে, কারোর জন্য 100 হতে পারে, এটা হয়তো কারোর জন্য 120 বা এরকম 35 এর আশপাশে হয়তো হতে পারে। তো এটা যদি ক্যালকুলেশন করি, এটা আমাদের হবে -141। এরপরে এটা হলো অ্যাঙ্গেল অফ অ্যারিভাল, সরি অ্যাঙ্গেল অফ ডিপারচার। অ্যাঙ্গেল অফ অ্যারিভাল আমার লাগবে কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি যে আমার সিস্টেমে কোনো জিরো আছে কিনা। যেহেতু এই সিস্টেমে কোনো জিরো নেই, সুতরাং এখানে অ্যাঙ্গেল অফ অ্যারিভালের কোনো প্রয়োজন লাগবে না। তো এই হলো মোটামুটি আমাদের সবগুলো মান আমরা বের করলাম। এখন আমরা যেহেতু এখানে হাতে আঁকবো, সুতরাং হচ্ছে যে ডেফিনেটলি হয়তো আমাদের হাতে আঁকার অ্যাকুরেসিটা হয়তো অত ইয়ে হবে না, ভালো নাও হতে পারে আর কি। তো তারপরে আমরা চেষ্টা করবো আর কি। তো প্রথমে আমাদের
পোল আছে হলো এখানে চারটা, একটা হলো 0-তে, একটা হলো -2-তে, আরেকটা পোল জানি কত ছিল, -3 + 4 যে সম্ভবত এইদিকে কোথাও -3 + 4 যে, আরেকটা ছিল -3 - 4 যে, আমরা সরি -3 না, এটা দূরে হবে আরো, তাহলে এটা একটু আমাদের নতুন করে করতে হবে। আমরা আপাতত আমরা ধরি যে এইটা হলো -2, এইটা হলো -3 + J4, এইখানে আচ্ছা ফাইডিটাকে আমি আগে এখানে একটু লিখে দিই, তাহলে আমরা ওখানে জায়গায় পাবো 141 ফাইডি। সো আমি এইটাকে একটু ডিলিট করে দিই, অংশটা স্পেস পাবো আমরা এখানে, এটা ধরলাম আমার -3 - J4। আমি চারটা প্রথমে আমি পোল বসালাম, এরপরে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই যে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট হচ্ছে আমাদের -0.8981। এই -2 এবং 0 এটার মাঝখানে এইখানে কোথাও হবে, এইটা এই পয়েন্টটা হলো আমাদের ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে এটা উঠবে আর কি। এখন এটা এটা কত দিকে যাবে, কোন দিকে যাবে, যে আসলে এই ইমাজিনারি অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে, সেটা আসলে নির্ভর করবে হলো আমাদের অ্যাঙ্গেলের উপরে। তো এই যে অ্যাঙ্গেল যেটা বের হচ্ছে, আমাদের প্রথম অ্যাঙ্গেলটা বের হচ্ছে হলো অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস। প্রথম অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি যদি আমরা ড্র করি, তাহলে এটা হলো প্রথমটা, দ্বিতীয়টা এইভাবে করে। এখন 45 ডিগ্রি যদি আমি ড্র করি, ফর এক্সাম্পল এটা এই বরাবর হবে 45 ডিগ্রি, এটা 45। ঠিক একইভাবে নিচের দিকেও কিন্তু একটা এইভাবে 45 আমরা পাবো থেকে। এরপরে আমাদের হচ্ছে যে আরো যে অ্যাসেম্পটটস গুলো আমাদের আছে, একটা হলো আগে 135 ডিগ্রি। 135 কোন দিকে হবে, 135 এই দিকে হবে। আরেকটা হলো 225। 135 এর দিকে হবে, কারণ হচ্ছে এটা হলো 90 আমি স্টেট করি, এখান থেকে এটা হলো 90 তারপরে এটা বাকি 45 দিয়ে 135। এরপরে 225 ডেফিনেটলি এই বরাবর হবে। 180 এইটুকু, এখান থেকে এটুকু 180 প্লাস 35 কত 45 প্লাস 35। ঠিক একইভাবে হচ্ছে কি যে আমি যদি 315 আমি যদি এটা বের করি, তো এটা দেখা যাচ্ছে এইদিকে হবে। এই হলো আমার চারটা অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটটস ড্র করলাম। এখন এই চারটার মধ্যে আসলে আমার লাগবে মেইনলি দুটো, কারণ আমার যেহেতু এখানে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা হয়েছে আমার, সুতরাং এই যে 45 ডিগ্রি বরাবর এইখান থেকে যে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা তৈরি হবে, এই 45 ডিগ্রি করে এইখানে যে ইন্টারসেক্ট করবে, একইভাবে এটাও এখান থেকে এটা অ্যাসিম্পটটস এখানে টাচ করবে, এটা 45 ডিগ্রি। এরপরে হচ্ছে কি এই যে এখানে টাচ করলে এই পয়েন্টটার নাম হলো যে প্লাস যে 2.5, এটা হলো -J2.5। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এই যে কমপ্লেক্স পোল, যেটা আমার কমপ্লেক্স পোল, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপারচার হলো এর 141। সো এই দুটো
পলি 141 করে মানে ডিপার্ট করবে আর কি। তো এইখানে যদি আমরা আসি, সো দেখা যাবে যে এই পয়েন্টটা, তো এইটা এই বরাবর আমি যখন করব, এর হচ্ছে কি যে কোন দিকে ডিপার্ট করবে সেটা যখন আমি জানার চেষ্টা করব, তখন এইখানে যেটা সেটা হলো যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি, এটা বা এটা যেটাই হবে। তো আমার 141 যদি আমি চিন্তা করি, তো এটাকে যদি আমি হরিজন্টাল লাইন ধরি, তো ডেফিনেটলি এইটা হলো আমার 90। 141 মানে এই দিকে কোথাও হবে, এই বরাবর কোথাও হবে। এটা অ্যাসিম্পটটস আমি ড্র করলাম এখন আমার এটা তৈরি করতে হবে আমার, মানে এই আসলে যাবে কিভাবে, তাহলে এই অ্যাসিম্পটট বরাবর একটা তৈরি হবে, দিয়ে এই দিকে যাবে। এখন ডেফিনেটলি আমরা যেহেতু জানি যে একটা রুট লোকাস রিয়াল অ্যাক্সিস বরাবর হচ্ছে যে সিমেট্রিক্যাল, সুতরাং এটা যদি এভাবে যায় এই পোলটা, তো পরেরটা ডেফিনেটলি এইভাবে যাবে। মানে একটার উপর আরেকটা ফেললে যেন ভাঁজ করলে যেন ফোল্ড করলে যেন একটার উপর আরেকটা পড়ে। সো একটা ড্র করলে আমরা মোটামুটি আরেকটা ড্র করে ফেলতে পারছি। তো এই হলো এই এই হচ্ছে কি যে সিস্টেমটার জন্য ওভারঅল রুট লোকাস ড্রয়িং পদ্ধতি। ইটস নট সো টাফ, সবকিছু একটু মনে রাখলে করা যায়, পারা যাবে। এখন আমরা ম্যাটল্যাবের একটা আমরা অংশ দেখতে চাচ্ছি। ম্যাটল্যাব আমরা দেখতে চাই, সো ম্যাটল্যাবের স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। প্রথমে একটু ছোট থেকে আমরা শুরু করতে চাই। 10 আমরা আসলে এখন একটা সামারি করতে চাচ্ছি। আমরা যেটা করতে চাচ্ছি যে এই ধরনের একটা সিস্টেম কে 1 ডিভাইড বাই s প্লাস 10 প্লাস মাইনাস, এটা একটা ক্লোজ লুপ সিস্টেম। এই সিস্টেমের কন্ট্রোলার হলো কে। এই কে এর মানটা আমরা আসলে বের করতে চাচ্ছি। আমরা এই যে সিস্টেম 1 বাই s প্লাস 10, এটাকে এখন আমরা ম্যাটল্যাবে ভ্যারি করব আস্তে আস্তে করে, এবং সাথে কে কে দেখবো আমরা যে আসলে কে কেমন রেসপন্স করে, মানে কেমন ধরনের ভ্যালু আমরা এক্সপেক্ট করছি, কোন ধরনের ভ্যালু আমাদের সিলেক্ট করতে হবে। রুট লোকাস যখন আমরা ডিজাইন করব, আমরা কি বলছি যে কন্ট্রোলার ডিজাইন ইউজিং রুট লোকাস। তার মানে ডিজাইন করা বলতে আমরা আসলে যে এটার ভ্যালু সিলেক্ট করব, কে এর ভ্যালু সিলেক্ট করব। সো হচ্ছে যে এখন ম্যাটল্যাবে আমি যখন আর লোকাস নিচে কমান্ড দেব, আর এল ও সি ইউ এস, এই কমান্ডের মধ্যে কেটাকে উল্লেখ করতে হয় না, কে ম্যাটল্যাব নিজে নিজে নিয়ে নেয়। সো এটা যদি আমার সি হয়, এটা যদি আমার জি হয়, তো বেসিক্যালি আসলে গুণ করতে হয় হলো সি ইনটু জি, এটা দিতে হয়। কিন্তু সেটা হলো যে যদি
কে এর মান, ফর এক্সাম্পল কে টা যদি এরকম থাকে কে ডিভাইডেড বাই এস প্লাস এখানে ধরলাম আমি 2, তাহলে এইখানে ম্যাটল্যাবের এখানে সি ইকুয়াল টু আসলে দিতে হতো হলো 1 বাই এস প্লাস 2 আর জি ইকুয়াল টু দিতে হবে হলো 1 বাই এস প্লাস 10। এই কে যেটা আমি বাদ রাখছি বারবার, এই কেটা ম্যাটল্যাব নিজে নিবে, নিজে থেকে নিয়ে সে ক্যালকুলেশন করবে। এখন যেহেতু আমাদের এখানে শুধুমাত্র কে, সো আমরা হচ্ছে কি যে এখানে আমাদের কে রয়েছে, সুতরাং এটা আমার লাগছে না, এটা জাস্ট 1 দিলেই হচ্ছে ইনটু জি, জি মানে হচ্ছে 1 বাই এস প্লাস 10। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সি ইকুয়াল টু 1 আমরা এখানে দিয়েছি, ফিগার 1 আর লোকাস সি ইনটু জি। এটাকে রান করি, আমাদের ফিগারটা জেনারেট হবে কিছুক্ষণ পরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু একটাই পোল, পোলটা এটা এখান থেকে শুরু করে লেফট সাইড থেকে রাইট লেফটের দিকে যাচ্ছে আসলে এটা। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে এটা যেহেতু এই পোলটা সম্পূর্ণরূপে লেফট হাফ প্লেনে রয়েছে আসলে, সুতরাং আমাদের টার্গেট হবে যে কে এর যে ভ্যালুটা আমরা সিলেক্ট করবো আসলে কে ইকুয়াল টু ফাইনালি যখন কন্ট্রোলার ডিজাইন করব। এখন আমরা দেখাই একটু কন্ট্রোলার ডিজাইন যদি আমরা করতে চাই, যেমন সিএল ইকুয়াল টু ফিডব্যাক, সরি আমার এর বাটনটা একটু ফিড বি এসি কে ফিডব্যাক সি ইনটু জি কমা 1, এটা হলো আমার ক্লোজ লুপ সিস্টেম। সরি, আমার ক্লোজ লুপ সিস্টেম। সো আমি যদি দেখতে চাই এখন এখানে যে ওপেন লুপ এবং ক্লোজ লুপ সিস্টেমসে একটা যদি আমি কম্পারিজন দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি আর কি। এখানে একটা আবার রান করি, আচ্ছা এটা হলো আমার ওপেন লুপ এবং ক্লোজ লুপ। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট লক্ষ্য করা, সেটা হলো আমি কিন্তু এখানে সি ইকুয়াল টু 1 দিয়েছি, কিন্তু সি এর সাথে অরিজিনাল সিস্টেম অরিজিনাল কন্ট্রোলার কিন্তু কে কিন্তু গুণ আছে তার সাথে, মানে সি সি মানে এখানে 1, কিন্তু আসলে 1 ইনটু কে, তো ঠিক কে এর মানটা এর সাথে গুণ করে দিতে হবে। সো কে ইকুয়াল টু আমি যদি, যেহেতু এখান থেকে আমরা রুট লোকাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে যতই লেফট সাইডে যায় না কেন আমার তোমরা দেখতে পাচ্ছ এই যে গেইন এর মান বাড়তে থাকছে, কিন্তু অ্যাডভান্টেজও আছে, যত বামে যাবো আমরা বলেছি স্ট্যাবিলিটি তত বাড়বে। তো আমরা যদি এখানে ফর এক্সাম্পল 30ও যদি এখানে কত আছে 29, গেইনের মান দেখাচ্ছে 29, তো আমরা যদি এখানে এখন 29 ইনটু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লালটা কিন্তু ক্লোজ লুপ সিস্টেম, এর আগের চেয়ে কিন্তু এবার কিন্তু ইমপ্রুভ হয়েছে, যেটা আগের বার যেটা ছিল যখন কিছুই ছিল না 1 ছিল, তখন কিন্তু এটা কিন্তু এই যে -20 থেকে শুরু হচ্ছিল, কিন্তু এখন আমরা এই যে গেইনের মানটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে। এই যে এই ধারণাটা কিন্তু আমরা এই যে রুট কাছ থেকে কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু চাইলে আরো পেছনের ইয়েও কিন্তু আমরা নিতে পারি আর কি। সো আমরা যদি আরো বড় নিই তাতেও আমার সিস্টেম আনস্টেবল হবে না। এই কথার অর্থ হলো যে আমি এখানে যাই বসাই না কেন, যে ভ্যালুই বসাই না কেন, সিস্টেম কোনোভাবেই আনস্টেবল হবে না। এটাই হলো এই যে সিস্টেমের এই ধরনের স্টেবিলিটিকে আমরা বলেছিলাম আগে, যেটাকে আমরা বলি রোবাস্ট সিস্টেম। রোবাস্ট সিস্টেমটা কি, কন্ট্রোলারের যে প্যারামিটার যে ভ্যালু আমরা বসালাম, রিয়েল মান, অবশ্যই রিয়েল মান পজিটিভ মান, সেটা আমরা যতই বসাই না কেন সিস্টেম এজে কখনোই
আনস্টেবল হচ্ছে না, এবং সেটা কিন্তু আমরা রুট লোকাস থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে হ্যাঁ রুট লোকাসটা এই যে বাম দিকে যাচ্ছে। সো বাম দিকে এটা আরো রয়েছে, এখানে গ্রাফে দেখাচ্ছে না। সুতরাং আমি চাইলে আরো পেছনের দিকেরও কে এর ভ্যালু নিতে পারি আর কি। হ্যাঁ? এইবার ফর এক্সাম্পল আমি যদি এখানে 10 আছে, আমি একটু সিস্টেমটা চেঞ্জ করি, এখানে আমি 100। সো আমি এখন একটা সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়ে আমি কথা বলছি। এবারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, এই সেকেন্ড অর্ডার সিস্টেমের কিন্তু গেইনের মান আমি যাই বাড়াই না কেন, গেইনের মান কিন্তু দেখো কখনোই কিন্তু এই যে রাইট হাফ প্লেনে যাচ্ছে না। ক্লোজ লুপ সিস্টেমের পোল রাইট হাফ প্লেনে যাচ্ছে না, কিন্তু পোলটা দেখা যাচ্ছে সবসময় একটা কমপ্লেক্স পোল। এই যে -5 + 33i কমপ্লেক্স পোল, মানে উপরে এবং নিচে এই দুটো দিকেই যাচ্ছে আমার ক্লোজ লুপ পোল। তো যখনই কমপ্লেক্স পোল হবে তখনই হচ্ছে কি যে তোমার এই ধরনের একটা পিক আসবে, রেজোন্যান্ট পিক আসবে যখনই এটা একটা কমপ্লেক্স পোল তৈরি হবে। তো আমি এখন যদি আবার আমি এই যে গেইনের মান কিন্তু এটাই দেওয়া আছে, আমি আরো যতই বৃদ্ধি করি না কেন আমার সিস্টেম কিন্তু আনস্টেবল হবে না। এই যে হয়তো এই পিকটা হয়তো কিছুটা কম বেশি হলে হতে পারে, কিন্তু সিস্টেম কখনো আনস্টেবল হবে না। কেননা এই রুট লোকাস থেকে আমি দেখতে পাচ্ছি এই ধরনের সিস্টেমের জন্য কিন্তু এটা একটা রোবাস্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা রোবাস্ট কন্ট্রোলার। এখন আমি যদি আরো এক ধাপ আমি সিস্টেমের প্রপার্টি আমি আরো একটু চেঞ্জ করলাম। এবার এই যে এবার কিন্তু সিস্টেমের আনস্টেবিলিটি তৈরি হয়েছে। কারণ কি, যে এইখানে দেখতে পাচ্ছি আমরা এটা হলো রুট লোকাস, এই রুট লোকাসটা বড় করলাম আমি, দেখা যাচ্ছে না রুট লোকাসটা সবাই? বড় করার পরে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখো দেখা যাচ্ছে যে এই পোলটার জন্য তো আমি গেইনের মান যাই করি না কেন এই পোলটা কখনো আনস্টেবল হচ্ছে না। কিন্তু এই দুটো পোল কিন্তু একটা সার্টেন লেভেল পার হয়ে যাওয়ার পরে কিন্তু আনস্টেবিলিটি তৈরি হচ্ছে। তার মানে এই যে গেইনের মান এখন আমরা দেখতেছি যে 584 আমরা বসিয়েছি, 584 বসানোর পরে পোলটা কিন্তু মাইনাস দেখাচ্ছে, -0.611। সো এটা কিন্তু এখনো স্টেবল। 584 আমরা যদি আরেকটু বৃদ্ধি করি বা 769, তবুও কিন্তু ক্লোজ লুপ পোলটা কিন্তু স্টেবল দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা পোলটাকে আমরা যখনই এই দেখো 1300 বা তার উপরে বা এই যে ক্রস করেছে আমরা যেখানে, এই পয়েন্টটা ক্রস করার সাথে সাথে কিন্তু এই যে পোলগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, যেটা মিন করে কি যে ক্লোজ লুপ সিস্টেমটা আনস্টেবল। তো সুতরাং আমরা এই এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা তো আমাদের তো আসলে আলটিমেটলি কন্ট্রোলারের গেইনটা সিলেক্ট করতে হবে। তো গেইন সিলেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্লট থেকে কিন্তু একটা ধারণা পেয়ে যাব যে আমি আসলে গেইনটাকে কত নিব। সো গেইন যদি আবার আমি দেখতেছি যে 0 যদি নিই বা এরকম ছোট নিই, অল্প নিই, তাহলে কিন্তু সিস্টেমটা স্টেবল হবে কিন্তু পারফরমেন্সও কিন্তু খুব হাই হবে না। যেমনটা এখানে আছে 48.8, আমি যদি 85 ধরি, এবার আমরা যদি এটাকে আবার রান করি এবং এখানে আমি যদি গেইন দিই হচ্ছে, আচ্ছা তার আগে আমরা এটা চেক করেছিলাম, এটার আমরা পোলটা দেখে নিতে পারি। পোল অফ সিএল, এই যে দেখো তোমার হচ্ছে যে আনস্টেবল হয়ে আছে, দুটো পোল পজিটিভ। কারণ কি, আমরা ওই যে গেইনের মানটা অনেক বেশি দিয়েছিলাম। আচ্ছা এবার আমি এখানে গেইনের মানটা 50 করলাম এবং আমি যদি রান করি, এটা আর এটা সেমই থাকবে, কেননা সে শুধু গেইনটাকে সে কম বেশি করতে চায়, গুণ আকারে নিচ্ছে। এটা এখন আমরা দেখবো এই প্লটটা যে 50 দিলে আসলে স্টেবল হওয়ার কথা, এটা কিন্তু স্টেবলই দেখাচ্ছে। কিন্তু এই যে ব্লুটা ওপেন লুপ আর রেডটা হলো ক্লোজ লুপ। এবং পোলটাকে যদি আবার আমরা আগের মতো চেক করতে চাই, পোল পি ও এল ই পোল সিএল, এবার কিন্তু দেখো তিনটা পোলই কিন্তু এখানে স্টেবল দেখাচ্ছে। হ্যাঁ,
তো আমি কিন্তু চাইলে কন্ট্রোলার মান আমি আরো বৃদ্ধি করতে পারি, 500 দিতে পারি, এবং 500 দিলেও কিন্তু আমার সিস্টেম স্টেবলই থাকবে। আমরা যেটা দেখেছিলাম রুট লোকাস থেকে, এই দেখো এই রেড লাইন এখান থেকে কিন্তু স্টেবল। তোমরা হয়তো নিজেরা এখনো সম্পূর্ণ না বুঝতে পারলে আমি বুঝতে পারছি যে সিস্টেম স্টেবল রয়েছে। এবং আমরা সেটা ভেরিফাই করার জন্য ঠিক একইভাবে আবার পোল দিয়ে যদি আমরা সিএল যদি চেক করি, ক্লোজ লুপের যদি আমরা পোল চেক করি, আমরা দেখবো যে এখানে এই যে দেখো আবার কিন্তু পোলগুলো কিন্তু সবাই রয়েছে, হচ্ছে যে কি নেগেটিভ রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে যদি আমি যেটা আমরা দেখলাম যে আমরা যদি পোলটাকে 1300 করে দিই, ফর এক্সাম্পল 1300 করে যদি আমরা রান দিই, তাহলে কিন্তু এই যে সিস্টেম আনস্টেবল হয়ে গেছে। ঠিক একইভাবে এটা ভ্যারিও করতে পারি, আমরা ভেরিফাই করতে পারি সি এল ক্লোজ। এই যে দেখো পোলটা কিন্তু পজিটিভ এসে গেছে, একটা পোল, যেটা আমরা অলরেডি কিন্তু রুট লোকাস কিন্তু অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা অলরেডি চেক করেছি, ভেরিফাই করেছি যে না আসলে 1300 দেওয়া যাবে না, 1300 দিলে আমার ক্লোজ লুপ সিস্টেমটা আনস্টেবল হবে। এবং সেটা আমরা কিন্তু এখানে 1300 দিয়ে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা চেক করেও দেখলাম যে হ্যাঁ, আমার ক্লোজ লুপ সিস্টেমটা আনস্টেবল। সো এইখান থেকে কিন্তু আমি ধারণা পাচ্ছি যে আসলে আমার এই যে গেইনের মানটা মিলে আসলে আমি কত নিব। দেখো 900 যদি আমি দিই, 900তেও আনস্টেবল যেটা আগে ছিল হয়তো। ঠিক একইভাবে যদি আমি আবার আগের 500 বা 600-তে ফিরে আসি, এই যে স্ট্যাবিলিটি আবার তৈরি হয়েছে, যেটা আমরা রুট লোকাস থেকে দেখেছি। এখানে আমরা আবার চেক করলে আবার আমরা দেখতে পাবো যে গেইনের মান কত পর্যন্ত আমাদের স্টেবল ছিল। এই যে 600, 730, 800, 823-এ গেলেই দেখছি, ফর এক্সাম্পল এই যে 893, 835, 835 দিলে পরেও আনস্টেবিলিটি আসার কথা। 835 অর্থাৎ আমরা একটু দেখি, 835 দিয়ে 835 8 3 5 835 সিস্টেম আনস্টেবল হয়েছে, দেখা যাচ্ছে। আমরা পোলটা চেক করবো আবার, পোল সি এল, এই যে দুটো পোল আমার হচ্ছে পজিটিভ এসেছে। এই তো মোটামুটি এটাই হলো আসলে রুট লোকাস পদ্ধতি দ্বারা একটা সিস্টেমের জন্য কন্ট্রোলার ডিজাইন করার প্রসেস। আমরা এখানে দেখালাম কিভাবে করে কার রুট লোকাস বের করতে হবে এবং কিভাবে করে ভ্যালু গুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে কিভাবে স্ট্যাবিলিটি এবং এট দ্য সেম টাইমে পারফরমেন্স দুটোই আমরা যেন ঠিকঠাক রাখতে পারি ডিজায়ার্ড লেভেলে। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের রুট লোকাস সম্পর্কিত আলোচনা। এবং এইটা দিয়ে আমাদের রুট লোকাস সম্পর্কিত আলোচনা মানে শেষ হচ্ছে আজকে।